একটা সময় ছিল যখন স্মার্টফোন দুনিয়ায় হুয়াই শুধু আরেকটা অ্যান্ড্রয়েড ব্র্যান্ড ছিল না। হুয়াই ছিল সেই কোম্পানি যাকে দেখে স্যামসাং চিন্তা করত, অ্যাপেল অনেক কনসার্ন থাকতো, আর পুরো অ্যান্ড্রয়েড মার্কেট বুঝতে পারতো যে এই ব্র্যান্ডটা সামনে বড় কিছু একটা করতে যাচ্ছে। কিন্তু তারপর 2019 সালে এমন একটা ঘটনা ঘটলো যেটা টিপিক্যাল কোনো ফোন কোম্পানির জন্য প্রায় লাস্ট চ্যাপ্টার হয়ে যেতে পারত। ইউএসএ হুয়াওয়েকে স্মার্টফোন বানানোর অনেক ইম্পর্ট্যান্ট একটা টেকনোলজি স্ট্যাক থেকে কেটে দিল। নতুন গ্লোবাল হুয়াই ফোনে গুগল সার্ভিস নর্মালি ব্যবহার করা গেল না। গুগল প্লে স্টোর নেই, জিমেইল নেই, ইউটিউব নেই, গুগল ম্যাপসও নেই। তার সঙ্গে অ্যাডভান্স চিপস পাওয়া টাফ হয়ে গেল। যেসব কোম্পানি সাপ্লাই চেইন হুয়াইকে এত ফাস্ট এগিয়ে দিচ্ছিল, সেই স্বাভাবিক সম্পর্কগুলোও কিন্তু ভেঙে গেল। একটা টিপিক্যাল ফোন ব্র্যান্ড হলে এখানেই কিন্তু গল্পটা শেষ হয়ে যেত। কারণ আজকের দিনে শুধু ভালো হার্ডওয়্যার বানালেই হয় না। ফোনে ভালো ক্যামেরা, ভালো ডিজাইন, ভালো ব্যাটারি থাকলেও ইউজার একটা জিনিস খুব সহজে ছাড়তে চায় না, আর সেটা হচ্ছে অ্যাপস, সার্ভিসেস, ইকোসিস্টেম আর ট্রাস্ট। আর হুয়াইয়ের ক্ষেত্রে হিটিং পয়েন্টটা ছিল ঠিক সেই জায়গাতেই। কিছুদিনের জন্য মনে হচ্ছিল যে হুয়াই হয়তো শেষ, গ্লোবাল স্মার্টফোন মার্কেট থেকে তারা হয়তো অনেকটাই পিছিয়ে গেল। তো একসময় যারা অ্যাপেলকে টপকে নাম্বার 2 হয়েছিল, সেই কোম্পানি হঠাৎ করে সার্ভাইভাল মোডে চলে গেল। কিন্তু তারপর 2023 সালে হুয়াই মেট 60 প্রো নামে একটা ফোন আসলো, আর সেই ফোনের ভেতরে ছিল কিরিন চিপ। তো এই জায়গা থেকেই প্রশ্নটা বদলে যায় যে, আর প্রশ্নটা শুধু এটা ছিল না যে স্যাংশন হুয়াইকে থামাতে পারছে কিনা, প্রশ্নটা হয়ে গেল স্যাংশন কি হুয়াইকে এমন একটা কোম্পানি বানিয়ে দিয়েছে যাকে থামানো আরও বেশি কঠিন। তো আজকে আমরা আসলে হুয়াই বললেই যে স্মার্টফোন, তারপর ক্যামেরা, 5G, হারমোনি ওএস, তারপর কিরিন চিপ, এসব জিনিস নিয়ে চিন্তা করি। কিন্তু হুয়াই শুরু হয়েছিল একদম অন্য জায়গা থেকে। হুয়াই ডেভেলপড হয় 1987 সালে চায়নার সেনজেন শহরে। তো ফাউন্ডার ছিলেন রেন জেংফেই। তো শুরুতে ক্যাপিটাল ছিল মাত্র 21,000 ইউয়ানের মতো। এটা কোনো একটা গ্ল্যামারাস টেক স্টার্টআপ ছিল না, আসলে কোনো ফ্ল্যাশি ফোন ব্র্যান্ড ছিল না। হুয়াই শুরু করেছিল টেলিকম ইকুইপমেন্ট বিজনেস দিয়ে। তো প্রথম দিকে হুয়াই অন্য কোম্পানির সুইচিং সিস্টেম রিসেল করত। সহজভাবে বললে তারা নিজে সবকিছু বানাতো না। কিন্তু এখানেই হুয়াইয়ের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার দেখা যায়। তারা শুধু রিসেলার হয়ে থাকতে চায়নি, তারা শিখেছে, বুঝেছে, তারপর নিজের টেকনোলজি বানানো শুরু করেছে। তো হুয়াইয়ের আর্লি প্লেবুক ছিল খুবই সিম্পল। যেসব মার্কেট গ্লোবাল জায়ান্টস খুব বেশি গুরুত্ব দিত না, হুয়াই সেখানে ঢুকেছে। বিশেষ করে ছোট ছোট সিটিগুলো, তারপর রুরাল মার্কেট, ডেভেলপিং রিজনসগুলো, যেখানে বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানি হয়তো অ্যাগ্রেসিভ ছিল না, ডোমিনেশন করেনি। তো হুয়াই সেখানে কাজ করেছে। তারা কম দামে সলিউশন দিয়েছে এবং দ্রুত সার্ভিস দিয়েছে, আর ধীরে ধীরে নিজেদের ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটি বিল্ড করেছে। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ পরে যখন হুয়াই স্মার্টফোন মার্কেটে ঢোকে, তখন তারা শুধু একটা ফোন ব্র্যান্ড হিসেবে ঢোকেনি, তারা ঢুকেছিল একটা টেলিকম ইঞ্জিনিয়ারিং কোম্পানি হিসেবে। মানে হুয়াইয়ের ডিএনএতে কিন্তু নেটওয়ার্ক, কমিউনিকেশন, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এসব আগে থেকেই ছিল। তাই যখন তারা ফোন বানাতে শুরু করলো, তখন তাদের অ্যাডভান্টেজ শুধু ডিজাইন বা প্রাইস ছিল না, তাদের কাছে ছিল নেটওয়ার্ক নলেজ, এন্টিনা ডিজাইন ছিল, টেলিকম ইনফ্রাস্ট্রাকচারের এক্সপিরিয়েন্স ছিল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, নিজেদের টেকনোলজি বানানোর একটা মাইন্ডসেট ছিল। আপনারা ফ্ল্যাশব্যাকে যে 2010-এর মাঝামাঝি সময়টা একটু মনে করেন, অ্যান্ড্রয়েড ফোন মার্কেট ছিল খুব কম্পিটিটিভ। স্যামসাং ছিল সবচেয়ে বড় প্লেয়ার তখন। অ্যাপেল নিজের ইকোসিস্টেম নিয়ে প্রিমিয়াম মার্কেট একটা ডোমিনেশন চালাচ্ছিল তখন, আর শাওমি, অপ্পো, ভিভো সবাই অ্যাগ্রেসিভ ছিল। কিন্তু ঠিক তখন হুয়াই ছিল আলাদা, কারণ হুয়াই একই সঙ্গে কয়েকটা জায়গায় অ্যাটাক করেছিল। একদিকে অনার ব্র্যান্ড দিয়ে তারা বাজেট এবং অনলাইন বায়ার্স ধরেছিল। অনার ফোনগুলো সাধারণত কিন্তু ইয়াং ইউজার, অনলাইন শপার্স, তারপর ভ্যালু ফর মানি অডিয়েন্সের জন্য বেটার ছিল। অন্যদিকে হুয়াই পি সিরিজ এবং মেট সিরিজ দিয়ে প্রিমিয়াম মার্কেটে ঢুকেছিল। তো পি সিরিজ মূলত ক্যামেরা ফোকাসড আইডেন্টিটি তৈরি করেছিল। মেট সিরিজ ছিল পাওয়ার ইউজার্স, তারপর বিজনেস ইউজার্স, প্রিমিয়াম হার্ডওয়্যার লাভারদের জন্য। আর লেসিয়া ব্র্যান্ডিং হুয়াইকে আলাদা একটা ইমেজ দেয়। স্মার্টফোন ক্যামেরা তখন খুব দ্রুত ইভলভ করছিল। মানুষ তখন ফোন কিনতে গিয়ে শুধু প্রসেসর বা ডিসপ্লে দেখতো না, ক্যামেরা কোয়ালিটি কিন্তু তখন হিউজ একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছিল। তো হুয়াই সেই জায়গাটা খুব স্মার্টলি ধরেছিল। মনে আছে নিশ্চয়ই, P20 Pro, P30 Pro এই ধরনের ফোনগুলো ক্যামেরা পারফরমেন্সের দিক থেকে কিন্তু মানুষকে খুবই ইমপ্রেসিভ করেছিল। আমি ওর খুব ফ্যান ছিলাম এই ফোনের। নাইট মোড, জুম, তারপর লো লাইট ফটোগ্রাফি, এসব জায়গায় হুয়াই অনেক স্ট্রং আইডেন্টিটি তৈরি করেছিল। আর ভেতরে ছিল হাই সিলিকন ছিল হুয়াইয়ের নিজস্ব চিপ ডিজাইন আর্ম। তো এখান থেকেই কিরিন প্রসেসর মূলত আসতো। এটা হুয়াইকে কিন্তু অনেকটা আলাদা করে দিয়েছিল, কারণ বেশিরভাগ অ্যান্ড্রয়েড ব্র্যান্ড কোয়ালকম বা মিডিয়াটেকের উপরে ডিপেন্ড করত। কিন্তু হুয়াই ফ্ল্যাগশিপ ফোনের নিজের ডিজাইন কিরিন চিপ ব্যবহার করতে পারত। বেশ ইন্টারেস্টিং। অবশ্যই ম্যানুফ্যাকচারিং অন্য ফাউন্ডারি করতো, কিন্তু চিপ ডিজাইন ছিল হুয়াইয়ের নিজের। এটা তাদের একটা কন্ট্রোল দিত।
তারা ক্যামেরা প্রসেসিং, এআই ফিচার্স, পাওয়ার এফিসিয়েন্সি, নেটওয়ার্ক পারফরমেন্স এসব নিজের ইকোসিস্টেম অনুযায়ী অপটিমাইজ করতে পারতো। তাই হুয়াওয়ে তখন এমন একটা ব্র্যান্ড হয়ে উঠেছিল যেটা একই সঙ্গে প্রাইস, ক্যামেরা, নেটওয়ার্ক, হার্ডওয়্যার এবং সিলিকন সব জায়গায় কমপ্লিট করতে পারছিল। তো 2018 সালে হুয়াওয়ের রাইজ আর ইগনোর করা পসিবল হচ্ছিল না। 2018 সালের সেকেন্ড কোয়ার্টারে হুয়াওয়ে অ্যাপেলকে ছাড়িয়ে বিশ্বের নাম্বার 2 স্মার্টফোন ভেন্ডর হয়ে যায়। তারা তখন প্রায় 54 মিলিয়ন হ্যান্ডসেট শিপ করেছিল। ভাবা যায় এই মাইলস্টোন কিন্তু খুবই বড় ছিল, কারণ এতদিন স্মার্টফোন রেস বেসিক্যালি স্যামসাং ভার্সেস অ্যাপেল ছিল, এটা আমরা জানতাম। অ্যান্ড্রয়েড সাইডে স্যামসাং লিডিং আর প্রিমিয়াম ইকোসিস্টেম সাইডে অ্যাপেল আনবিটেবল, এটাই আমরা 2018 সাল পর্যন্ত জানতাম। কিন্তু হুয়াওয়ে এসে সেই ইকুয়েশন একদম বদলে দেয়। হুয়াওয়ে শুধুমাত্র চায়নাতে স্ট্রং ছিল না, ইউরোপ, এশিয়া, মিডল ইস্ট, তারপর অনেক গ্লোবাল মার্কেটে তারা খুব ফাস্ট গ্রো করেছিল। 2019 সালের শুরুর দিকে হুয়াওয়ে জানায় তারা প্রায় 240 মিলিয়ন স্মার্টফোন শিপ করেছে। একটা সময় মনে হচ্ছিল যে হুয়াওয়ে হয়তো স্যামসাংকেও চ্যালেঞ্জ করতে পারে। স্যামসাংয়ের ছিল গ্লোবাল স্কেল, অ্যাপলের ছিল লয়াল ইকোসিস্টেম, আর হুয়াওয়ের ছিল অ্যাগ্রেসিভ হার্ডওয়্যার, ক্যামেরা ইনোভেশন, স্ট্রং প্রাইসিং, টেলিকম ব্যাকগ্রাউন্ড তো আছেই এবং নিজস্ব কিরিন চিপ স্ট্র্যাটেজি। তো এই কম্বিনেশন ইন্ডাস্ট্রিকে একটা প্রেসারে ফেলে দেয়। তখন অনেকের চোখে হুয়াওয়ে ছিল তখন একমাত্র কোম্পানি যে সত্যি সত্যি স্যামসাং আর অ্যাপেল এই দুই দিকেই কিন্তু চ্যালেঞ্জ করতে পারত। আর ঠিক তখনই গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। সময়টা মে 2019। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ কমার্স হুয়াওয়েকে এন্টিটি লিস্টে অ্যাড করে। এটার অফিসিয়াল রিজন ছিল ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেন পলিসি কনসার্নস। একদম সহজ করে বললে ইউএসএ বলেছিল যে হুয়াওয়ের সঙ্গে আমেরিকান যে টেকনোলজি ট্রান্সফার করতে হলে স্পেশাল লাইসেন্স লাগবে। হুয়াওয়ে অবশ্যই বরাবর সিকিউরিটি থ্রেট হওয়ার অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু বিজনেস ইম্প্যাক্ট ছিল ইমিডিয়েট এবং ম্যাসিভ। সবচেয়ে বড় শক আসে গুগল সাইড থেকে। নতুন হুয়াওয়ে ফোনে ফুল গুগল অ্যান্ড্রয়েড সার্ভিসেস প্যাকেজ কিন্তু পাওয়া বন্ধ হয়ে গেল। এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার। অ্যান্ড্রয়েড নিজে ওপেন সোর্স বেস হিসেবে আছে, কিন্তু আমরা যখন নর্মাল অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স করি সেটা শুধুমাত্র কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম না, আমরা ব্যবহার করি গুগল মোবাইল সার্ভিসেস বা জিএমএস। তো এর মধ্যে থাকে গুগল প্লে স্টোর, জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপস, গুগল ড্রাইভ, গুগল ফটোস, তারপরে গুগল পে, প্লে প্রোটেক্ট, তারপরে আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সার্ভিসেস আছে। তো যাই হোক, তো গ্লোবাল মার্কেটে একজন নর্মাল বায়ার যখন অ্যান্ড্রয়েড ফোন কিনে সে ধরে নেয় সেখানে প্লে স্টোর অবশ্যই থাকবে, ব্যাঙ্কিং অ্যাপ, তারপর হচ্ছে রাইড শেয়ারিং অ্যাপ, ফুড ডেলিভারি অ্যাপ, সোশ্যাল মিডিয়া অ্যাপ, এসব নর্মালভাবে ইনস্টল হবে। কিন্তু হুয়াওয়ের নতুন যে গ্লোবাল ফোন সেটা নর্মাল ছিল না। চায়নাতে এটা তেমন বড় সমস্যা ছিল না, কারণ চায়নাতে গুগল সার্ভিসেস আগেই ওয়াইডলি ইউজড ছিল না। সেখানে কিন্তু লোকাল অ্যাপ ইকোসিস্টেমই বেশি চলে। চাইনিজ ইউজার্স, উইচ্যাট, বাইদু, তারপরে যারা চায়না গেছেন তারা ভালো বলতে পারবেন, আরও আছে কিছু, যেমন হচ্ছে আলিপে, লোকাল অ্যাপ স্টোর, এগুলোই বেশি অভ্যস্ত আর কি সেখানে। কিন্তু চায়নার বাইরে এটা কিন্তু ব্রুটাল, কারণ একটা প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন কিন্তু তাতে প্লে স্টোর নেই, এই কথা শুনলেই ভাই অবাক লাগে। এটা শুনলে যে কোনো বায়ার কিন্তু পিছিয়ে যাবে। তো হার্ডওয়্যার যতই ভালো হোক, ক্যামেরা যতই পাওয়ারফুল হোক, মানুষ ভাবতো আমার এই অ্যাপটা চলবে তো, বা ওই অ্যাপটা এখানে কাজ করবে তো। তো ইউটিউব কিভাবে ব্যবহার করব, গুগল ম্যাপস না থাকলে আমি কিভাবে ট্রাভেল করব, অ্যাপস আপডেট পাবো তো সময় মতো। আর ঠিক ইকোসিস্টেম ম্যাচ করতে না পারায় হুয়াওয়ের যে গ্লোবাল বায়ার্সের ট্রাস্ট লুপ সেটা ভেঙে যায়। তো যাই হোক, এবার হুয়াওয়ের সে কামব্যাকে ফিরে আসি। তো 2023 সালে মেট 60 প্রোর পরে হুয়াওয়ে প্রিমিয়াম ফোন মার্কেটে আবার ভিজিবল হতে শুরু করে। গ্যাপটা ছিল মোটামুটি 4 বছর। তো পি সিরিজ পরে রিব্র্যান্ড হয়ে আসে পিউরা লাইন হিসেবে। তো ক্যামেরা ডিজাইন, ইমেজিং, দ্য প্রিমিয়াম হার্ডওয়্যার, এসব দিয়ে হুয়াওয়ে আবার অ্যাটেনশন পেতে থাকে। তো মেট লাইন হুয়াওয়ের যে পাওয়ার ইউজার এবং ইকোসিস্টেম স্ট্র্যাটেজি সেটা ক্যারি করে। কিন্তু এটা মনে রাখা দরকার যে হুয়াওয়ে আগের মতো গ্লোবাল অ্যান্ড্রয়েড রেসে ফিরে আসেনি। আউটসাইড চায়না প্রবলেম এখনও আছে, গুগল সার্ভিসেস না থাকা এখনও হিউজ একটা ব্যারিয়ার। তো অনেক কান্ট্রিতে কিন্তু ইউজাররা প্লে স্টোর ছাড়া প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন নিতে কমফোর্টেবল না। অ্যাপ কম্প্যাটিবিলিটি, ব্যাঙ্কিং অ্যাপস, তারপর ম্যাপস, আপডেটস, এসব নিয়ে একটা কনসার্ন অবশ্যই থাকে। কিন্তু চায়না মার্কেটে হুয়াওয়ের যে পজিশন অনেক স্ট্রঙ্গার, কারণ সেখানে গুগল ডিপেন্ডেন্সি নেই। তার সঙ্গে আছে ব্র্যান্ড লয়ালিটি, প্যাট্রিয়টিক একটা মানে দেশপ্রেমের একটা ব্যাপার আছে, কামব্যাক স্টোরি, তারপর ইমপ্রুভড হার্ডওয়্যার, স্ট্রং রিটেল যে প্রেজেন্স সেখানে সেটা ভালো কাজ করে, এবং হারমোনি ওএস ইকোসিস্টেম। এটাও হুয়াওয়ের এখন এমন একটা রেস তৈরি করেছে যেখানে রুল বুক গ্লোবাল অ্যান্ড্রয়েড মার্কেটের মতো কিন্তু আসলে না সেখানে। তো এটা চায়না সেন্টার্ড রেস। তো এই রেসে হুয়াওয়ে নিজের অপারেটিং সিস্টেম, নিজের সার্ভিসেস, নিজের চিপ স্ট্র্যাটেজি, নিজের যেসব ডিভাইস ইকোসিস্টেম আছে সব কিছু কন্ট্রোল করার চেষ্টা করেছে। তো এখানেই হুয়াওয়ের
হুয়াইয়ের কামব্যাক ইন্টারেস্টিং। তো তারা কিন্তু শুধুমাত্র ওল্ড পজিশন ফিরে পায়নি, তারা নিজেদের যে আইডেন্টিটি সেটা চেঞ্জ করেছে। আগে হুয়াই ছিল গ্লোবাল অ্যান্ড্রয়েড চ্যালেঞ্জার, এখন হুয়াই হচ্ছে মোস্ট ডোমেস্টিক, মোর ভার্টিক্যাল, মোর স্ট্র্যাটেজিক টেকনোলজি কোম্পানি। তো একটা কথা বলি, যেমনটা সবাই জানেন হুয়াই বাংলাদেশেও কিন্তু ব্যাক করেছে, তবে হুয়াই গ্লোবাল মার্কেটে ফিরে আসতে চাইলে কয়েকটা বড় কিন্তু ব্যারিয়ার আছে, এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং যারা ইউজার আছেন তারাও কেনার আগে অবশ্যই ভাববেন। তো প্রথম ব্যারিয়ার গুগল সার্ভিসেস। আউটসাইড চায়না গুগল প্লে স্টোর ছাড়া ফোন বিক্রি করা সো টাফ। তো টেক এনথুজিয়াস্ট তারপরে হচ্ছে ওয়ার্ক অ্যারাউন্ড করতে পারে, কিন্তু ম্যাস মার্কেট ওয়ার্ক অ্যারাউন্ড করতে চায় না, তারা বক্স খুলে নর্মালভাবে হচ্ছে অ্যাপ ইনস্টল করতে চায়। দ্বিতীয় ব্যারিয়ার অ্যাপ ইকোসিস্টেম। ডেভেলপার কি হুয়াই অ্যাপ গ্যালারি বা হচ্ছে হারমোনি ওয়েসের জন্য গ্লোবাল স্কেলে সাপোর্ট দেবে? চায়না মার্কেট যথেষ্ট বড়, কিন্তু গ্লোবাল ইউজার আনতে হলে গ্লোবাল অ্যাপ কম্প্যাটিবিলিটি অবশ্যই গুরুত্বপূর্ণ। থার্ড ব্যারিয়ার চিপ পারফরমেন্স গ্যাপ। হুয়াই এবং এসএমআইসি ইমপ্রেসিভ প্রোগ্রেস দেখালেও লিডিং এজ ম্যানুফ্যাকচারিংয়ে টিএসএমসি, অ্যাপেল, কোয়ালকম এই লেভেলে পৌঁছানো কিন্তু ইজি না। তো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি পৃথিবীর সবচেয়ে কমপ্লেক্স ইন্ডাস্ট্রিগুলোর একটা, এটাও মাথায় রাখতে হবে। তো এরপর হচ্ছে ফোর্থ ব্যারিয়ার, সেটা হচ্ছে ট্রাস্ট এবং পলিটিক্স। হুয়াই ব্র্যান্ড এখনও অনেক ওয়েস্টার্ন মার্কেটে পলিটিক্যাল কনসার্নের সাথে অ্যাড। তো টেলিকম সাইডে কিন্তু এই কন্ট্রোভার্সি স্মার্টফোন পারসেপশনকেও এফেক্ট করে, তাই হুয়াইয়ের গ্লোবাল মার্কেট কামব্যাক কিন্তু এখনও খুব একটা ইজি হবে না। সো এই ছিল হুয়াইয়ের যে কামব্যাক স্টোরি। তো কেমন হলো হুয়াইয়ের কামব্যাক স্টোরি সেটা আপনারাও জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।